এটা আমরা এসেছি শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠ। এখানে শ্রীনিবাস আচার্য নিবাস করতেন। সামনে রয়েছে ডালডালা পুকুর। এইখানে একটা উনি মহোৎসবের আয়োজন করেছিলেন। সেই আয়োজনে জাহ্নবী মাতা এসে উপস্থিত হয়েছিলেন এবং এখানে এত বৈষ্ণব সেবা হয়েছিল। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে ডাল রাখা হয়েছিল। এই পুকুরের মধ্যে ডাল ছিল, মানে কত বৈষ্ণব সেবা হয়েছিল, কত মানুষ প্রসাদ পেয়েছিল। আর এই বৃক্ষের নিচে বসে শ্রীনিবাস আচার্য প্রভু ভজন করতেন। এই যে গাছটা এখন শুকিয়ে গেছে, এই যে ছোট গাছটা রয়েছে, আর এখানে এনার সে বিগ্রহ রয়েছে শ্রীনিবাস আচার্য প্রভু। এক সময় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এখানে এসেছিলেন শ্রীনিবাস আচার্য প্রভুর এইখানে। আর শ্রীনিবাস আচার্য সবানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর তিনজনে বৃন্দাবনে একসাথে জীব গোস্বামীর ওখানে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে তিনজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য প্রভুর পুরো হৃদয়ের মতো বন্ধু ছিলেন। একশো নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশ থেকে প্রায় এখানে আসতেন এবং এখানে একসাথে থাকতেন, শ্রীনিবাস আচার্য প্রভু সেবা করতেন। এক সময় রামচন্দ্র কবিরাজ, ওই পাশে বটবৃক্ষ রয়েছে আমরা যেখানে প্রসাদ পেলাম, দেখাচ্ছি পরে, ওইখানে শ্রীনিবাস আচার্য প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর বসে বসে হরিকথা বলছেন। আর এমন সময় রাস্তা দিয়ে কিছু বরযাত্রী যাচ্ছিল এবং সেই যাত্রীতে পালকির ভেতরে রামচন্দ্র কবিরাজ বসে আছে। আর তাকে দেখে শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর শুনে শুনে বলছেন, এত সুন্দর সোনার মতো শরীর আর এত বুদ্ধিমান, আর এরা যদি ভক্ত হয়ে যেত তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। এরপর এইটা রামচন্দ্র কবিরাজের কানে গিয়েছে। আর পরে উনি ঘরে গিয়েছে, আর ঘরে যাওয়ার পরে রুমের মধ্যে পত্নী ঢুকে যাওয়ার পরে উনি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছি ওনাদের এই ছবিটা, ওই ছবিটা দেখেন। এই দেখতে পাচ্ছেন যে ছবিটা, এখানে নরোত্তম এবং শ্যামানন্দ প্রভু বসে কথা, শ্রীনিবাস আচার্য প্রভু কথা বলছেন, আর পাশ দিয়ে রামচন্দ্র কবিরাজ পালকিতে বিবাহ করে যাচ্ছিলেন। তখন ওনাকে উদ্দেশ্য করে করে বলছিলেন, মনুষ্য জীবনটাকে বেকার নষ্ট করছে, সংসার বন্ধনে আবদ্ধ করছে। এটা ওনার কানে যায়। পরবর্তীকালে যখন বাড়িতে পৌঁছায়, আর ওই দিনই ওখান থেকে চলে আসেন। আর এসে শ্রীনিবাস আচার্য প্রভু চরণে শরণাগত হন। আর শ্রীনিবাস আচার্য প্রভু তখন ওনার মধ্যে খুব পছন্দ হয় এবং এখানে ওনাকে সেবা দিয়েছিলেন, উনি এখানেই থাকতেন, দীক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য প্রভু একদিন নরোত্তম রামচন্দ্র কবিরাজকে বলছেন যে, তুমি যাও কমসে কম ঘরে গিয়ে স্ত্রী সম্ভাষণ করে আসো, তুমি বিবাহ করে এসেছো, একবার বাড়ি যাও না। তখন ওনাকে যখন বলছেন স্ত্রী সম্ভাষণ করার জন্য বাড়ি যেতে, গুরু আদেশ পালনের জন্য উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর উনি ওইখানেই গিয়েছে। আর পত্নী তো খুব খুশি, আর সারা রাত হরি কথা বলেছে। হরিটা কথা বলতে বলতে সকাল হয়ে গেছে। আর যা সকাল হয়ে গেছে, ওনার চিন্তা হয়ে গেছে গুরুদেবের আশ্রমের সেবা, তাই উনি ওখান থেকে পুরো দৌড়ানো শুরু করেছে। পরে মনে হচ্ছে রাস্তাতে, আরে গুরুদেব বলেছে স্ত্রী সম্ভাষণ করার জন্য, তো উনি আবার ঘুরে গিয়েছে ঘরে। আর ঘরে গিয়ে স্ত্রী তখন দুঃখিত হয়ে দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছে। আর তখন গিয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে আলিঙ্গন করেছে। আর আলিঙ্গন করে আবার দৌড়ে গুরুদেবের আশ্রমে আসছে। না তখন ওই যে আলিঙ্গন করতে গিয়ে স্ত্রীর কপালের সিঁদুরটা রামচন্দ্র কবিরাজের গায়ে লেগে যায়। এই বটবৃক্ষের গোড়াতে বসে ওনারা কথা বলছিলেন, আর এই পাশে যে রেল লাইন দেখছেন, ওইখান থেকে বরযাত্রী যাচ্ছিলেন। হ্যাঁ, তো তখন রামচন্দ্র কবিরাজ বলছে যে তখন যখন চলে এসেছেন, আর নরোত্তম দাস ঠাকুর সকালবেলা উঠে এখানে ঝাড়ু মারছিলেন। আর এটা তখন রামচন্দ্র কবিরাজ দৌড়ে এসেই নরোত্তম ঠাকুরের হাত থেকে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু মারা শুরু করেছে। তখন নরোত্তম দাস ঠাকুর খুব রেগে গেছে, আর মুখে দেখেছে সিঁদুর লেগে আছে। আর তখন রেগে ঝাড়ুটা দিয়ে ওকে মেরেছে। আর বলছে, তুমি ঘরে গিয়েছো, স্ত্রীর সঙ্গে করে এসেছো, স্নান না করে তুমি গুরুদেবের সেবা করতে এসেছো। তখন দুঃখ পেয়েছে, কিন্তু তিনি তো মনে করতে জানেন তিনি অপবিত্র নয়, তিনি সারাদিন হরি কথা বলে চলে এসেছে সারা রাত। পরবর্তীকালে ওই যে ঝাড়ু মার শ্রীনিবাস আচার্য প্রভুর পিঠে পড়েছে। রামচন্দ্রের পিঠে মেরেছে, কিন্তু ঝাড়ুর মারটা পড়েছে শ্রীনিবাস আচার্য প্রভুর পিঠে। তখন এই গৌরনেতার দর্শন করুন। গৌরনেতা বলছি, গাড়িতে বসে বলবো, গাড়ি ছেড়ে দিচ্ছে প্রভু। ওটা যখন পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর দুপুরবেলা শ্রীনিবাস আচার্য প্রভুর পিঠের উপরে তেল মালিশ করছিলেন। তেল মালিশ করতে করতে ওনার হাতটা যখনই শ্রীনিবাস আচার্য ঠাকুরের পিঠের উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে উনি আহ করে উঠেছে। তখন দেখছে ঝাড়ুর দাগ লেগে আছে পুরো একদম।
তখন উনি বুঝতে পেরেছে রামচন্দ্র কবিরাজ গুরু তাকে শিষ্যকে কতটা ভালোবাসে, তাকে নিজের আত্মার মতো মনে করে, তার পিঠে মেরেছে সেই ঝাড়ুটা এর পিঠে করেছে। তখন ইনি দুঃখিত হয়েছে, বলছে এরকম একজন মহান বৈষ্ণবের চরণে অপরাধ করেছি আমি, তো আমি এই হাতটা কাল রাত্রিবেলা পুড়িয়ে ফেলবো। হ্যাঁ, তখন শ্রীনিবাস আচার্য ওইটা হৃদয় দুজনকে খুব ভালোবাসতেন, নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস রামচন্দ্র কবিরাজকে। আর যখনই উনি প্ল্যান করেছে রাত্রিবেলা এই হাতটা পুড়িয়ে ফেলবো, তখন শ্রীনিবাস আচার্য চিৎকার করে উঠেছে, এ দেশে বিচার নাই রে বিচার নাই, দিনে বারে হাতটার মারি রাতে পুড়ায় হাত। তিনি বলছেন যে এ দেশে কোনো বিচার নেই, দিনের বেলা ঝাড়ু দিয়ে মারলে আবার রাত্রিবেলা হাত পুড়াবে। অর্থাৎ এখান থেকে শ্রীনিবাস আচার্য বলছেন যে শ্রীনিবাস আচার্য কিভাবে মানে নিজের তাদের অঙ্গটা নিজের মতো করে মনে করতেন। তো পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য প্রভু বললেন রামচন্দ্র সারাদিন রাত্রি কৃষ্ণ কথা বলে শুধু আমার আদেশ পালনের জন্য স্ত্রীকে আলিঙ্গন করতে গিয়ে ওর সিঁদুরটা গায়ে লেগে গেছে, ও অপবিত্র হয়নি। তখন উনি খুব দুঃখিত হয়ে বলছে এরকম এক আত্মারামের চরণে আমি অপরাধ করেছি, তাই আপনি কৃপাপূর্বক আমাকে ওর সঙ্গ প্রদান করুন। উনি পরবর্তীকালে যখন রামচন্দ্র কবিরাজ উনি যখন দেশে ফিরে যায় অর্থাৎ বাংলাদেশে, তখন রামচন্দ্র কবিরাজকে ভিক্ষা করে নিয়ে গেছিলেন শ্রীনিবাস আচার্য প্রভুর কাছ থেকে। আর ওনার যে একটা ভজন আছে আমরা যেটা দর্শনারীতে গাই, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর রামচন্দ্র শ্রীনিবাস আচার্য মানে গুরু ভাইয়ের মতো ছিলেন, মানে একটি বন্ধুর মতো ছিলেন। আর ইনি ওনাদের শিষ্যের মতো, তারপরেও তিনি প্রার্থনা করছেন রামচন্দ্রের সঙ্গ চাইছেন তিনি। এইভাবে এখানে এই লীলা হয়েছিলেন, এখানে মহোৎসবের সময় এখানে উনি থাকতেন। তো পরবর্তীকালে অনেক বড় লীলা আছে, এত কিছু বললে বিশাল হয়ে যাবে। এখানে এইখানে সংক্ষিপ্ত লীলাটা বললাম। সকলকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। বন্ধ করুন। এই যে দালপুকুর, এখানে একটা মহোৎসব করেছিল, এখানে দেখো দালপুকুর, আমি দর্শন করুন এই দালপুকুরে। আয়োজন করে।